ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজ একটা তেলেগু ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন আপনাদের সামনে নিয়ে এসেছি, আর এই সিরিজটার নাম বদবু। তো এই ওয়েব সিরিজটিতে বেশ কিছু টুইস্ট রয়েছে, তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো সময় নষ্ট না করে শুরু করা যাক এই সিরিজের কাহিনী। মুভির শুরুতেই আমরা একটা বাড়িতে বিয়ের অনুষ্ঠান হতে দেখি। আসলে ওই বাড়িতে ইন্দু নামের এক মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল, কিন্তু বর তার প্রেমিকার সাথে ওই বিয়ের অনুষ্ঠান থেকে পালিয়ে যায়। ইন্দুর চাচা ইন্দুর বাবাকে বলে, ভাইয়া এই বিয়ের অনুষ্ঠানটা বন্ধ করুন। এই বলে সে বরের পালিয়ে যাওয়ার ঘটনাটি বলে। তারপর সবাই ইন্দুর কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বলে, মা এই বিয়েটা আর হবে না। এরপর সিন আবার 1 বছর পরে শিফট হয়, আবার ইন্দুর বিয়ের তোড়জোড় শুরু হয়। ইন্দুর মা বলে, ওর বিয়ে যদি আবার আটকে যায় তাহলে এটা আমি আর বরদাস্ত করতে পারবো না। আর আমরা দেখতে পাই সে কোনো কারণে খুব ভয়ও পাচ্ছিল। ইন্দুকে দেখেও এই বিয়েতে খুব একটা খুশি হচ্ছে বলে মনে হয় না। এরপর আমরা পাত্র মানে আনন্দের বাড়ির ছবি দেখতে পাই। আনন্দের পরিবারও বেশ বড় পরিবার। আনন্দের বাড়িতে তার ভাই, বোন, জিজা, তার মা, আন্টি আর আন্টির মেয়ে পদ্মা, এত লোক বাস করতো। আর ব্যাপার হলো আনন্দের কাজিন পদ্মা একটু মানসিক ভারসাম্যহীন ছিল। আগে যখন সে ভালো ছিল তখন তার বিয়ে হয়ে গেছিল, কিন্তু সে তার বরকে ছেড়ে আবার তার বাপের বাড়িতে চলে আসে। পদ্মার ইস্যু নামের এক ছোট্ট মেয়েও ছিল। সবাই যখন বিয়ের তত্ত্ব সাজাতে খুব ব্যস্ত ছিল তখনই পদ্মা জোরে চিৎকার করে ওঠে। সবাই এসে দেখে পদ্মার আঙুলে একটা সূচ ফুটে আছে। মানে সে যখন একটা সূচের সাথে খেলা করছিল তখন ওই সূচটা তার আঙুলে ফুটে যায়। আনন্দের মা উল্টে পদ্মার মাকেই গালি দেয়। মানে অ্যাকচুয়ালি আনন্দের মা পদ্মার মাকে ঠিক অতটা পছন্দ করতো না। রেগে বলে, এই পাগড়ি মেয়েটাকে কে বের হতে দিয়েছে? আনন্দের ভাইয়ের নাম আরিয়া আর তার বোনের নাম স্নেহা। আনন্দের মা ও 2 ভাই বোনকে বলে, তোমরা ইন্দুর বাড়িতে গিয়ে এই তথ্যগুলো দিয়ে আসো। এদিকে ইন্দু তার মা বাবাকে জিজ্ঞেস করে, ভানুও কি এই বিয়েতে আসবে? আর এখানে আমরা জানতে পারি 1 বছর আগে ইন্দুর হবু বর যে মেয়েটার সাথে পালিয়ে গিয়েছিল সে আর কেউ নয়, ইন্দুর ছোট বোন ভানু। মানে এইভাবেই ইন্দুর প্রথম বিয়ে ভেঙে গিয়েছিল। কিছুক্ষণ পর আরিয়া আর স্নেহা ইন্দুর বাড়িতে এসে ওই তত্ত্বগুলো তাদের বাড়িতে দেয়। ওই তত্ত্বগুলোর মধ্যে একটাতে হিঁচড় মানে জ্যাকফ্রুট ছিল, কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো ওই জ্যাকফ্রুটটাতে কেউ যেন সূচ দিয়ে সেলাই করেছে। এটা দেখে ইন্দুর পরিবারের লোকেরা একটু অবাকই হয়। ওরা যখন ওই জ্যাকফ্রুটটাকে কাটে তখন তার মধ্যে একটা পাতা দেখতে পায়। মানে কেউ ওই পাতাটাকে জ্যাকফ্রুটের ভিতরে রেখে ওই জ্যাকফ্রুটটাকে সেলাই করেছে। ইন্দুর মা বাবা ভাবে ওটা হয়তো ওদের কোনো রিচুয়াল হতে পারে। তো এটা কনফার্ম হওয়ার জন্য ইন্দুর বাবা আনন্দের মাকে ফোন করে এই ব্যাপারটা বলে। আনন্দের মাও এটা শুনে চমকে যায়। সে বলে, না না, আমাদের এমন কোনো নিয়ম কানুন নেই, আপনারা ওই জ্যাকফ্রুটটাকে ফেলে দিন, আমরা অন্য একটা পাঠাচ্ছি। আনন্দের মা তার পরিবারের সব লোককে ডেকে এই ব্যাপারটা বলে। সে আরো বলে, কেউ আমার ছেলের বিয়ে আটকাতে চাইছে, সেটাকে না জানা পর্যন্ত আমার শান্তি নেই। এরপর তার সন্দেহ পদ্মার উপরে গিয়ে পড়ে, কারণ কিছুক্ষণ আগেই সে পদ্মার হাতে একটা সূচ দেখেছিল। সে বলে, আমার মনে হয় পদ্মাই এই কাণ্ডটা করেছে। এই বলে সে পদ্মার কাছে গিয়ে আবার তাকে মারতে থাকে। আরিয়া তার মাকে বাধা দিয়ে বলে, আরে মা একটু ভেবে দেখো, দিদির হাতে যে সূচটা ছিল ওই সূচ দিয়ে কি জ্যাকফ্রুট সেলাই করা সম্ভব? এটা তো একটা ছোট্ট সূচ। এই কাণ্ডটা কে করেছে সেটা আমি দেখছি, তুমি এসব না ভেবে তুমি বিয়ের কাজে মন দাও। এদিকে ইন্দুর বাড়ির এক চাকর যখন ওই জ্যাকফ্রুটটাকে ফেলতে যাচ্ছিল তখন ইন্দু তাকে দাঁড় করিয়ে ওই জ্যাকফ্রুটের ভিতর থেকে পাতাটা বের করে। সে ওই পাতাটাকে তার দাদির কাছে নিয়ে গিয়ে বলে, দাদি এটা কি ধরনের পাতা? তার দাদি ওই পাতাটাকে ভালোভাবে দেখে বলে, ঠিক এই পাতাটা তুমি কোথা থেকে পেয়েছো? এখনই এই পাতাটাকে বাইরে ফেলে দাও, এটা খুব বিষাক্ত পাতা। এরপর আমরা ভানুকে দেখতে পাই। সে তার বর সঞ্জয়ের সাথে ইন্দুর বিয়েতে আসছিল। সঞ্জয়কে দেখে মনে হচ্ছিল সেই বিয়েতে আসতেই চাইছিল না, কিন্তু ভানু তাকে জোর করে ইন্দুর বিয়েতে নিয়ে যায়। এদিকে আনন্দের পরিবারের লোকেরাও বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়। আরিয়া তার আন্টির কাছে এসে বলে, আন্টি তুমি চলো না আমাদের সাথে। কিন্তু তার আন্টি তাকে বলে, না না, আমি বিয়ে বাড়িতে যাব না, ওখানে যদি কিছু অঘটন ঘটে তাহলে সবাই আমার মেয়ে পদ্মাকে দোষারোপ করবে। তখন আরিয়া তাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমাদের বাড়িতে আজকে কোনো নতুন অতিথি এসেছিল? বৈষ্ণবী কি আমাদের বাড়িতে এসেছিল? তখন তার আন্টি আরিয়াকে বলে, তুমি এখনো বৈষ্ণবীকে ভুলতে পারছো না না? আরিয়া এই কথার কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে ভানু তার বাড়িতে এসে সবার সাথে এমন ভাবে কথা বলতে থাকে যেন কিছুই হয়নি। সে সবার সাথে হাসি খুশি মনে কথা বলতে থাকে, কিন্তু ওর পরিবারের লোকেরা এখনো ওকে ক্ষমা করতে পারেনি। এই জন্য ওরা ওকে অ্যাভয়েড করতে থাকে। আর ওরা এটাও বুঝতে পারছিল না যে এই বিয়েতে ভানুকে কে ডেকেছে। এরপর আমরা স্নেহার বর বাজিরাওকে দেখতে পাই। সে সব মেয়েকেই কুনজরে দেখতো। একটা বাসে উঠে সে একটা মেয়ের কোমরে হাত দেয়, এই জন্য বাসের সব যাত্রী তাকে ওই বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। আসলে বাজিরাও কোনো কাজ ফাজ করতো না, সে তার শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে থেকে যায়। তার স্ত্রী স্নেহা এই ব্যাপারে কিছু বলতে গেলে সে তাকে বলে, তোমার মাকে বলো না যা
সম্পত্তি আছে ভাগ বাটোয়ারা করে দিতে, আমি আমার ভাগের সম্পত্তি নিয়ে এখান থেকে চলে যাব। এরপর আমরা দুলহে রাজা আনন্দকে দেখতে পাই। সে তার ভাই আরিয়াকে বলে, আমার ভয় করছে এই বিয়েতেও কেউ বাধা না দেয়। যাই হোক, রাতে ফাইনালি বিয়ে শুরু হয়। বিয়ের মণ্ডপে আনন্দ বসে থাকে। তখনই ইন্দুর মা বাবা জানতে পারে যে ইন্দুকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তার বাড়ির লোকেরা ইন্দুকে চারধারে খুঁজতে থাকে। আরিয়া যখন এই ব্যাপারটা জানতে পারে, সেও ইন্দুকে এদিক ওদিক খুঁজতে থাকে। তো আরিয়া ঘরের পিছনে একটা স্টোর রুমের কাছে আসে। ওই স্টোর রুমের দরজা খুললে সে ঘরের ভিতরে ইন্দুকে দেখতে পায়। মানে কেউ ইন্দুকে ওই স্টোর রুমের ভিতরে ঢুকিয়ে তাকে বাইরে থেকে লক করে দেয়। অন্যদিকে পদ্মার মা যখন পদ্মাকে খাবার খাওয়াতে আসে, তখন পদ্মা তার মাকে বলে, মা এই বিয়েটা যেন না হয়। যদি এই বিয়েটা হয় তাহলে ওই মেয়েটার অবস্থা বৈষ্ণবীর মতোই হবে। এদিকে আনন্দ যখন ইন্দুকে মঙ্গলসূত্র পরাতে যায়, তখন ইন্দু এক দৃষ্টিতে ভানুর হাজবেন্ড সঞ্জয়ের দিকে তাকিয়ে থাকে। এই ব্যাপারটা আনন্দ লক্ষ্য করে। সে তার ভাই আরিয়াকে এই ব্যাপারে বললে আরিয়া তাকে বলে, আরে ভাই তুমি চিন্তা করছো কেন? ভাবি হয়তো ক্যাজুয়ালি জাস্ট ওদিকে তাকিয়েছিল। এরপর সিন কিছুটা ফ্ল্যাশব্যাকে যায়। আরিয়া ইন্দুকে জিজ্ঞেস করে, ভাবি তুমি এখানে কি করে এলে? ইন্দু তাকে বলে, কেউ আমাকে চিঠিতে এখানে অপেক্ষা করতে বলেছিল। আমি এখানে এসে যখন তার জন্য অপেক্ষা করি, সে আমাকে বাইরে থেকে লক করে চলে যায়। কিন্তু তুমি কি করে জানলে যে আমি এখানে আছি? তো আরিয়া তাকে বলে, আমি তো শুধু এদিক ওদিক আপনাকে খুঁজছিলাম, আর খুঁজতে খুঁজতেই এখানে চলে আসি। এরপর বিয়েতে সবাই যখন ফটো তুলতে ব্যস্ত ছিল, তখন ভানু তারপর সঞ্জয়ের সাথে নতুন বর বউয়ের ফটো তুলতে যায়। সে সঞ্জয়কে ইন্দুর পাশে দাঁড় করিয়ে বলে, আরে সঞ্জয়, তুমি তো এই জীবনে আমার দিদির সাথে থাকতে পারলে না, কমসে কম এই ফটোতে তো তুমি দিদির পাশে থাকো। এটা শুনে আবার আনন্দের মনে সন্দেহ তৈরি হয়। সে ভাবে যে ভানু এমন কথা কেন বলল, ভানু আর সঞ্জয়ের মধ্যে কিসের সম্পর্ক ছিল। অন্যদিকে আমরা বাজিরাওকে দেখতে পাই। সে যখন পদ্মার রুমের পাশ দিয়ে যাচ্ছিল, তখন তার কোন নজর আবার পদ্মার উপর গিয়ে পড়ে। এদিকে ইন্দু তার রুমের বাইরে একটা মেয়ের ছায়া দেখতে পায়। সে ওই ছায়া দেখে যখন বাইরে বেরিয়ে আসে, সে বাইরে কাউকেই দেখতে পায় না। সে তখন হঠাৎ ওখানে আরিয়াকে দেখতে পায়। তো সে আরিয়াকে বলে, আমি এখানেই একটা মেয়ের ছায়া দেখেছি, এই জন্য আমি বাইরে বেরিয়ে এসেছি। এই বলে ওরা যখন ওই মেয়েটাকে এদিক ওদিক খুঁজতে শুরু করে, তখন ইন্দুর পায়ে একটা বড় সূচ ফুটে যায়। আর এই সূচটাকে দেখে মনে হয় কেউ জেনে শুনেই ওই সূচটাকে ওখানে রেখেছে। আর অবাক করার মতো ব্যাপার হলো যে ঘরের পিছনের গেটটাও খোলা ছিল। তো আরিয়া ভাবে এত রাতে কে এই গেটটাও খুলেছে। সকাল হলে আনন্দের মা তার পরিবারের সবাইকে ডেকে বলে, আমাদের বাড়িতে নতুন বউ আসছে। আমাদের পরিবারে আগে যা কিছু ঘটেছে তা যেন ওই নতুন বউ কোনোভাবেই না জানতে পারে, কেউ যেন ওই ব্যাপারে কথা না তোলে। এদিকে ইন্দুর বাড়িতে ইন্দুর বাবা মা ভানুর ব্যাগ থেকে ইন্দুর বিয়ের ইনভিটেশন কার্ড পায়। মানে কেউ ভানুকে ইন্দুর বিয়ের কার্ড পাঠিয়েছে, আর এই জন্যই ভানু ইন্দুর বিয়েতে এসেছে। কিন্তু তারা ভাবে তাদের অজান্তে কে ভানুকে এই ইনভিটেশন কার্ড পাঠিয়েছে, এই হাতের অক্ষর কার হতে পারে। তখনই ইন্দুর কাছে একটা পার্সেল আসে, আর ওই পার্সেলটা ওপেন করলে ওর মধ্যে একটা বড় সূচ থাকে। আর ওই সূচ থেকে একটা গন্ধ আসছিল। ইন্দু যখন ওই সূচটা তার নাকের কাছে নিয়ে আসে, তখন সে বুঝতে পারে এটা ওই জ্যাকফ্রুটের গন্ধ। তো ইন্দু ভেবে নেয় যে এই সূচটা দিয়ে ওই জ্যাকফ্রুটটাকে সেলাই করা হয়েছিল। কিছুক্ষণ পর সে তার রুমে যখন ড্রেস চেঞ্জ করছিল, তখন হঠাৎ তার রুমে সঞ্জয় চলে আসে। সঞ্জয় তাকে বলে, আমি সেদিন বিয়ের অনুষ্ঠান থেকে পালিয়ে গিয়েছিলাম, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কিন্তু তুমি ভানুর থেকে একটু সাবধানে থেকো। যবে থেকে আমি ওর সাথে পালিয়েছি, সেদিন থেকে ও আমার জীবনটা বরবাদ করে দিয়েছে। কিন্তু ইন্দু, আমি মনে মনে এখনো তোমাকেই ভালোবাসি। এই বলে সে ইন্দুর হাত ধরে ফেলে। ঠিক তখনই আরিয়া ওই রুমে গেলে সে ওদেরকে একসাথে দেখে ফেলে। সিচুয়েশনটাকে হালকা করার জন্য সে বলে, সরি, আমি নক না করেই ঘরের ভিতরে ঢুকে গেলাম। এই বলে সে ওই রুম থেকে বেরিয়ে এলে বাইরে সে ভানুকে দেখতে পায়, যে তার স্বামী সঞ্জয়কে খুঁজছিল। আরিয়া ইন্দুকে রাগানোর জন্য বলে, আরে আমি এখনই সঞ্জয়কে ইন্দু রুমে দেখেছি। এতে ভানু খুব রেগে গিয়ে ইন্দু রুমে আসে আর তাকে উল্টো পাল্টা কথা বলতে থাকে। তুমি ছোটবেলা থেকেই এমনই, আমার সব পছন্দের জিনিস তুমি কেড়ে নাও, আর সবাই তোমাকেই সাপোর্ট করে, তোমার খুব প্রশংসা করে, কেউ তোমার ভুল দেখতেই পায় না। এখন তুমি আমার হাজবেন্ড সঞ্জয়কেও আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো। যাই হোক, কিছুক্ষণ পর ইন্দু তার শ্বশুর বাড়িতে আসে। ইন্দুর শাশুড়ি মা তার জন্য বাইরে আলতা জল করে রাখে। ইন্দু যখন ওই আলতা জলে পা দেয়, তখন তার পা জ্বলতে থাকে। তখনই পদ্মা উপরের রুম থেকে চিৎকার করে বলে, তুমি খুব ভালো মেয়ে, তুমি এই বাড়ির ভিতরে ঢোকো না, এখান থেকে ফিরে যাও, এরা তোমাকে মেরে ফেলবে। এরপর সিন কিছুটা ফ্ল্যাশব্যাকে যায়। পদ্মার যখন নতুন বিয়ে হয়েছিল, তখন সে তার শ্বশুর বাড়িতে কিছু একটা জিনিস দেখে খুব ভয় পায়। সে বলে, আমি এখানে থাকতে পারবো না, আমি এখান থেকে চলে যাব। তখনই আনন্দ আর আরিয়া তার সামনে
সামনে এসে বলে, তুমি যদি আমাদের বাড়িতে ফিরে আসো তাহলে তোমাকে আবার ওই স্টোর রুমে বন্দি করে রেখে দেবো। আর স্টোর রুমে কি হয় তুমি তো সেটা ভালো করেই জানো। শিন আবার প্রেজেন্ট ডেতে আসে। ইন্দু স্নেহাকে জিজ্ঞেস করে ওই মেয়েটাকে যে উপর থেকে চিৎকার করছিল। স্নেহা তাকে বলে ও আমার আন্টির মেয়ে পদ্মা, ওর মেন্টাল কন্ডিশন ঠিক নাই, ওর কথায় এত গুরুত্ব দেওয়ার দরকার নেই। এরপর সে বলে আমার ভাই আনন্দ খুব রাগী, ওর রাগটাকে কন্ট্রোল করতে পারে না। ইন্দু তাকে বলে তোমার ভাই শেষ কখন এমন রেগেছিল? তো স্নেহা কিছুদিন আগের একটা ঘটনার কথা মনে করে। কয়েক মাস আগে পরিবারের সবাই আরিয়ার স্ত্রীকে খুব গালি দেয়, আর তখন আনন্দ খুব রেগে যায়। এই মেয়েটার জন্য আমাদের পরিবার বদনাম হয়ে যাবে, তুমি কি তোমার স্ত্রীকে এই ঘর থেকে বের করবে? আর না হলে আমি তোমার স্ত্রীকে মেরে দেব। এইভাবে স্নেহা ওই দিনের ঘটনা মনে করে, কিন্তু সে ইন্দুকে এই ব্যাপারে কিছুই বলে না। পরের দিন আনন্দের মা পদ্মার মাকে বকতে থাকে, ও যদি এইভাবে চিল্লাতে থাকে তাহলে ইন্দু সবকিছু জানতে পেরে যাবে। ওকে এখানে এইভাবে রাখা যাবে না, এক কাজ করো, ঘরের পিছনে যে স্টোর রুমটা আছে ওখানে ওকে বন্দি করে দাও। এদিকে ইন্দু একজনকে ওই আলতা জলটা নিয়ে আসতে বলে, যে জলে পা দিয়ে এর পাটা জ্বলছিল। ইন্দু ভালোভাবে চেক করলে বুঝতে পারে কেউ ওই আলতা জলের মধ্যে লঙ্কা গুঁড়ি মিশিয়ে দিয়েছিল। আর ইন্দুর পায়ে ওই সুস্ফুটার কারণে অলরেডি একটা ঘা ছিল, আর এই জন্যই সে যখন ওই আলতা জলে পা দেয় তার পায়ে জ্বলন হয়। তখনই ইন্দুর ফোনে একটা আননোন নম্বর থেকে ভয়েস মেসেজ আসে। আসলে সঞ্জয় ওই ভয়েস মেসেজটা পাঠিয়েছিল। সে ইন্দুকে বলে ভানুর আমাদের উপর সন্দেহ হয়েছে, তুমি ওর থেকে একটু সাবধানে থেকো। ইন্দু যখন এই ভয়েস মেসেজটা শুনছিল তখন আরিয়া আবার দরজা নক না করে তার রুমে ঢুকে যায়, আর সেও সঞ্জয়ের এই মেসেজটা শুনতে পায়। সে তার ভাই আনন্দের কাছে গিয়ে বলে আমার মনে হয় ইন্দু আর সঞ্জয়ের মধ্যে কিছু একটা সম্পর্ক ছিল। ভানু আমাকে একবার বলেছিল যে সে তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চায়। এটা শুনে আনন্দের মনে সন্দেহ আরো বেড়ে যায়। এরপর সে ইন্দুর রুমে গিয়ে ইন্দুকে ঘুরিয়ে ঘুরিয়ে সঞ্জয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ইন্দু তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। যাই হোক, রাত হলে স্নেহা ইন্দুর সাথে এক রুমে শুতে আসে, কারণ এখনো ইন্দুর সোহাগ রাতের দিনক্ষণ ঠিক হয়নি। তখনই স্নেহার হাজবেন্ড বাজিরাও স্নেহাকে বারবার ফোন করতে থাকে। স্নেহাও বারবার তার ফোন কেটে দেয়। ইন্দু তখন স্নেহাকে বলে তুমি চলে যাও, আমি এখানে একা শুতে পারবো, আর কাউকে এই ব্যাপারে আমি কিছুই বলবো না। কিন্তু স্নেহা কোনো কথা না বলে ইন্দুর পাশেই শুয়ে থাকে। আসলে স্নেহা যখন ইন্দুর রুমে আসছিল তখন বাজিরাও তাকে বলে তুমি তাড়াতাড়ি আমাদের রুমে চলে আসবে। আসলে বাজিরাও যখন স্নেহার সাথে এরকম কাজ করতো তখন সে অন্য মেয়ের কথা কল্পনা করত, আর এটা স্নেহা একদম পছন্দ করতো না। এজন্য সে তার স্বামীর কাছে ফিরে না গিয়ে ইন্দুর পাশেই শুয়ে পড়ে। অন্যদিকে আনন্দের ফোনেও একটা আননোন নম্বর থেকে বারবার কল আসে। আনন্দ যখন কলটা পিক করে তখন ওপাশ থেকে কেউ কোনো কথা বলে না। আরিয়া তার ভাইয়ের কাছে এসে বলে ভাই আমি এখন শুতে যাচ্ছি, তুমিও সব দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়ো। এইভাবে বাড়ির সবাই যখন শুয়ে পড়ে তখন হঠাৎ ইন্দুর কানে একটা আওয়াজ আসে। তো ইন্দু তার রুম থেকে বেরিয়ে আসে আর এখানে ওখানে খোঁজ করতে থাকে যে কোথা থেকে এই আওয়াজটা আসছে। এইভাবে খুঁজতে খুঁজতে সে পদ্মার রুমে চলে যায়। পদ্মা ইন্দুকে দেখে খুব ভয় পেয়ে যায়। সে ভয়ে ভয়ে বলে প্লিজ আমাকে কিছু করো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। এইভাবে চিল্লাতে চিল্লাতে সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ইন্দুর রুমে স্নেহা জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে সবাই তার রুমে চলে আসে। স্নেহা ওদেরকে বলে আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে মারতে চাইছে। তখনই ইন্দুও তার রুমে ফিরে আসে। আনন্দ ইন্দুকে দেখে বলে এত রাতে তুমি বাইরে কি করছিলে, কার সাথে দেখা করতে বেরিয়েছিলে? ইন্দু ওকে বলে আমার মনে হচ্ছিল কেউ যেন আমাদের ঘরে ঢুকেছে, এটা চেক করার জন্যই আমি বাইরে গিয়েছিলাম। তো আনন্দকে বলে আমাদের সব দরজা জানলা গেট বন্ধ, এরপরেও বাড়ির বাইরের কোনো লোক কিভাবে বাড়ির ভিতরে আসবে? তখন বাজিরাও আনন্দ আর আরিয়াকে বলে এই রুমটা ইন্দুর রুম, মানে যে কেউ এখানে এসেছিল সে আসলে ইন্দুকে মারতে এসেছিল, স্নেহাকে নয়। ভুল করে সে স্নেহাকে ইন্দু ভেবে তাকেই মারতে যায়। পরের দিন সকালে ইন্দুর মা ইন্দুকে ফোন করে তার হালচাল জিজ্ঞেস করে। সে আরো জানায় যে ভানু কাল রাতে তার স্বামীর সাথে ঝগড়া করে ঘর থেকে পালিয়ে গেছে, কিন্তু সে কোথায় গেছে এখনো আমরা জানি না। এতে ইন্দুর মনে সন্দেহ হয় যে কাল রাতে যে আমাদের বাড়িতে এসেছিল সে হয়তো ভানুও হতে পারে। এরপর ইন্দু আরিয়ার কাছে এসে বলে কাল রাতে ড্রয়িং রুমের আলো জ্বলছিল, মানে ওই ড্রয়িং রুমে যেই ছিল সেই ওই বাইরের লোককে ঘরের ভিতরে ঢুকতে সাহায্য করেছে। তো আরিয়াও ভাবতে থাকে যে কাল রাতে তো ওই ড্রয়িং রুমে আনন্দই ছিল। এই কথাটা আরিয়াও আনন্দকে এসে বলে, কিন্তু আনন্দ উল্টে সব দোষ ইন্দুর উপরেই চাপায় যে তুই ওর কথায় বিশ্বাস করলি, ও হয়তো রাতে কারোর সাথে দেখা করার জন্য বেরিয়েছিল, উল্টে সে আমার উপরই দোষ চাপাচ্ছে, আর তুইও এখন আমার উপর সন্দেহ করছিস। এদিকে ইন্দু যখন তার বাড়িতে কিছু কাজ করছিল তখন সে তাদের বাড়ির কাজের মেয়ের কাছে জানতে পারে যে আরিয়ার আগে একটা বিয়ে হয়েছিল আর তার স্ত্রীর নাম ছিল বৈষ্ণবী। এটা শুনে ইন্দু অবাক হয়ে যায়, কারণ সে আরিয়ার এসব ব্যাপারে কিছুই জানতো না। তখন ইন্দু ওই কাজের মেয়েটার কাছে বৈষ্ণবীর ব্যাপারে জানতে চায়। ওই মেয়েটা বলে বৈষ্ণবী খুব ভালো মেয়ে ছিল, কিন্তু কারো একটা সাথে তার অ্যাফেয়ার চলছিল, আর এই জন্য সে একদিন প্রেগনেন্ট হয়ে যায়। এই জন্য এই 1 মাস আগেই বাড়ির সব লোক বৈষ্ণব
বৈষ্ণবীকে ঘর থেকে বের করে দেয়। এরপর বাজিরাও ইন্দুর কাছে এসে বলে, তুমি খুব স্মার্ট মেয়ে, আমরা দুজন যদি একটা টিম হিসাবে কাজ করি তাহলে আমরা জানতে পারবো যে কাল রাতে কে তোমাকে মারতে এসেছিল। কিন্তু ইন্দু বাজিরাওকে অ্যাভয়েড করে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আনন্দের কাছে ভানুর একটা চিঠি আসে, যাতে লেখা ছিল, রাতে তুমি ওই বিয়ের পাশে আমার সাথে দেখা করতে আসো, তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। রাতে যখন আনন্দ ওই বাসে ভানুর সাথে দেখা করতে যায় তখন সে ওই বাসের মধ্যে একটা ওয়েটিং কার্ড দেখতে পায়। আসলে ইন্দু আর সঞ্জয়ের যখন বিয়ে ঠিক হয়েছিল তাদের যে বিয়ের কার্ড ছাপানো হয়েছিল সেটাই এই কার্ড। কিন্তু আনন্দ ভাবে তাহলে কি সঞ্জয় আর ইন্দুর মধ্যে বিয়ে হয়ে গেছিল। আর ওই ওয়েটিং কার্ডের পিছনে আরো কিছু লেখা ছিল যে তুমি হাজার চেষ্টা করলেও ইন্দু আর সঞ্জয়কে আলাদা করতে পারবে না। এটা দেখে আনন্দ খুব রেগে যায়। সে তাদের সোহাগ রাতে ইন্দুর কাছে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞেস করে। ইন্দু তাকে হাজার বোঝাবার চেষ্টা করলেও সে কিছুতেই বুঝতে যায় না আর রেগে ওই রুম থেকে পালিয়ে যায়। তখনই আরিয়া ওই রুমে আসে। সে ওই ওয়েটিং কার্ডের হ্যান্ডরাইটিংটা দেখে বলে, আরে এটা তো বৈষ্ণবীর হ্যান্ডরাইটিং, মানে আমার আগের স্ত্রীর। তার মানে এই যা কিছু ঘটছে তা আমার স্ত্রী ঘটাচ্ছে। বৈষ্ণবী ভানুকে এই বিয়েতে আমন্ত্রিত করেছিল। এরপর আমরা এক টিচারকে দেখতে পাই যার কাছে ওই সময় একটা পার্সেল আসে, আর ওই পার্সেলের মধ্যে ওই পাতাটা ছিল যেটা জ্যাকপটের ভিতরে পাওয়া গেছিল। কিছুক্ষণ পর কয়েকজন পুলিশ অফিসার ওই টিচারের বাড়িতে যায়, কিন্তু ততক্ষণে ওই টিচার গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করে নেয়। অন্যদিকে আরিয়া ইন্দুকে বলে, এই সব কিছুই বৈষ্ণবী করছে আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। আসলে বৈষ্ণবীকে আমাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল কারণ ওর সাথে কারো অ্যাফেয়ার চলছিল, আর এই জন্য সে প্রেগনেন্টও হয়ে যায়। এই বলে আরিয়া কাঁদতে শুরু করে দেয়। ইন্দু তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তখনই আনন্দ আবার ওদের রুমে ফিরে আসে। সে আরিয়া আর ইন্দুকে একসাথে দেখতে পেয়ে যায়। তখন তার আবার সন্দেহ হয় যে ইন্দু আর আরিয়ার মধ্যে কিছু চলছে। পরের দিন সকালে আরিয়ার মা আরিয়ার কাছে এসে বলে, ইন্দু বৈষ্ণবীর ব্যাপারে কি করে জানলো? তোমরা কেউ ওর ব্যাপারে কিছু বলেছো? যাই হোক, ও যেন কোনোভাবে বৈষ্ণবীর অ্যাড্রেস না পায়। কিন্তু এদিকে ইন্দু আরিয়ার রুমে একটু খোঁজাখুঁজি করলে সে বৈষ্ণবীর অ্যাড্রেস পেয়ে যায়। সে যখন বৈষ্ণবীর বাড়িতে যাওয়ার জন্য একটা অটোতে উঠে তখন হঠাৎ তার সামনে একটা মেয়ে এসে বলে, দ্য ডেভিল ট্রাম্পেট ইজ দ্য এঞ্জেল ট্রাম্পেট। এই বলে সেই মেয়েটা হঠাৎ গায়েব হয়ে যায়। ইন্দু এই কথার কোনো মানে বুঝতে পারে না। এরপর সে যখন বৈষ্ণবীর অ্যাড্রেসে আসে তখন সে জানতে পারে যে বৈষ্ণবী এখন আর এই অ্যাড্রেসে থাকে না। এদিকে আরিয়া আনন্দকে জিজ্ঞেস করে যে ভাবি কোথায়? আনন্দ রেগে গিয়ে বলে, আমি কি করে জানবো তোমার ভাবি কোথায়? আর কালাতে তুমি তো তোমার ভাবির সাথে ছিলে, তো তুমি ভালো করে জানবে যে তোমার ভাবি কোথায়। আর তখনই আমরা সেখানে ভানুকে দেখতে পাই। সে আনন্দকে বলে, তুমি তোমার স্ত্রীকে একটু কন্ট্রোলে রাখো, আমিও আমার স্বামীকে এবার থেকে কন্ট্রোলে রাখবো। তখনই আনন্দের বাড়িতে আমরা কিছু পুলিশ অফিসারকে আসতে দেখি, আর তারা একটা শকিং নিউজ শোনায় যে আপনাদের ছোট বউ বৈষ্ণবী আজ সকালে গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করেছে। আমরা ওর বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। বৈষ্ণবীর মৃত্যুর খবর শুনে ওই কাজের মেয়েটা খুব কাঁদতে থাকে। আনন্দের মা ওকে গালি দিয়ে বলে যে বৈষ্ণবীর মৃত্যুর খবরে আমাদের চোখ থেকেই জল আসছে না, আর তুমি এত কাঁদছো কেন? এখন তো আমার মনে হচ্ছে যে বৈষ্ণবীর সাথে তোমার কোনো না কোনো যোগ ছিল, আর যা কিছু ঘটছে এর পিছনেও তোমার হাত আছে। তুমি বৈষ্ণবীর সাথে হাত মিলিয়ে আমাদের পরিবারে এইসব ঘটাচ্ছ। একে এখনই আমাদের ঘর থেকে বের করে দাও। এইভাবে ওই কাজের মেয়েটাকে তাদের ঘর থেকে বের করে দেয়। এরপর ইন্দুর পরিবারের কিছু লোক বৈষ্ণবীর লাশ দেখতে যায়। ইন্দুও তাদের সাথে যায়। ইন্দু আরিয়াকে জিজ্ঞেস করে, বৈষ্ণবী যদি প্রেগনেন্ট হয়ে থাকে সে তো অ্যাবর্শন করতে পারতো, কিন্তু সে সেটা করলো না কেন? আর সে এখন হঠাৎ প্রেগনেন্ট অবস্থায় কেন আত্মহত্যা করলো? কোনো মেয়ের যতই খারাপ সময় আসুক সে প্রেগনেন্ট অবস্থায় কখনোই আত্মহত্যা করতে চাইবে না। আমার তো মনে হচ্ছে বৈষ্ণবীকে কেউ খুন করেছে। বাড়িতে এসেও ইন্দুর ওই মেয়েটার কথাই মনে হয়, মানে অটোতে ওঠার সময় যে মেয়েটা তাকে একটা কথা বলেছিল, ইন্দুর সেই কথাটাই মনে আসে। গুগলে ওই কথাটা লিখে সার্চ করলে একটা গাছ দেখায়, মানে ওই বিষাক্ত গাছটা। তো ইন্দু ভাবতে থাকে যে ওই মেয়েটা কে যে তাকে ওই গাছের ব্যাপারে বলছিল। এরপর ইন্দু আনন্দের আঙ্কেলের দোকানে যায় যে একটা পুরনো বইয়ের দোকান চালাতো। সে ওই দোকান থেকে ওই গাছের সম্পর্কে লেখা আছে এমন একটা বই নিয়ে আসে, আর সে বইটা পড়তে থাকে। অন্যদিকে পুলিশ আরিয়াকে পুলিশ স্টেশনে ডেকে আনে। তারা আরিয়াকে জানায় বৈষ্ণবী সুইসাইড করেনি, কেউ তার মুখে বালিশ চেপে ধরে তাকে মেরে ফেলেছে, আর এটাকে সুইসাইড দেখানোর জন্য তার গলায় ফাঁস লাগিয়ে তাকে ঝুলিয়ে দেয়। এদিকে ইন্দু যখন তার ঘরে ফিরে আসছিল তখন সে রাস্তার ধারে আবার ওই মেয়েটাকে দেখতে পায়। তো ইন্দু ওই মেয়েটাকে ফলো করে তার পিছনে পিছনে যায়, কিন্তু কিছু দূর এসে সেই মেয়েটাকে দেখতে পায় না। তো ইন্দুর মনে সন্দেহ হয় যে ওই মেয়েটা কাছের ওই ঘরটাতেই ঢুকেছে। তো ইন্দু ওই ঘরে এসে এক মহিলাকে জিজ্ঞেস করে, কিছুক্ষণ আগে একটা মেয়ে কি এই ঘরে ঢুকেছে? আসলে এটা কোনো ঘর ছিল না, এটা একটা লেডিজ হোস্টেল ছিল। তো ওই ওয়ার্ডন ইন্দুকে বলে, বৈষ্ণবী কয়েক মাস আগে আমাদের এখানেই থাকতো, ও খুব ভালো মেয়ে ছিল। আরিয়া নামের এক লোকই বৈষ্ণবীকে এখানে নিয়ে আসে। এটা শুনে ইন্দু অবাক হয়ে যায়। অন্যদিকে পুলিশ আনন্দের পরিবারের সবাইকে পুলিশ স্টেশনে ডাকে বৈষ্ণবের মৃত্যুর ইনকোয়ারি করার জন্য। এদিকে ইন্দু যখন
যখন বৈষ্ণবীর রুমে যায় তখন সে ইন্দুর ফটো দেখতে পায়। এই ফটো দেখে তো ইন্দু চমকে যায়, কারণ ইন্দু যে মেয়েটাকে দেখেছিল সেটা এই বৈষ্ণবীর আত্মা ছিল। অন্যদিকে পুলিশ আনন্দের পরিবারের সবাইকার বয়ান নিতে থাকে। পুলিশ আরিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি করে জানতে পারলে যে বৈষ্ণবীর অ্যাফেয়ার চলছিল? তখন আরিয়া ওদেরকে বলে, আমি বিজনেসের কাজে মাঝে মাঝেই ঘরের বাইরে থাকি, কখনো কখনো 1-2 মাস পর বাড়ি ফিরে আসি। আর ঘটনা হলো, আমি বৈষ্ণবীর সাথে একবারও ইন্টিমেট হইনি। তো এরপরেও বৈষ্ণবী কি করে প্রেগনেন্ট হয়ে গেল? আর আমি এটাও জানতে পেরেছিলাম যে বিয়ের আগে ওর একটা বয়ফ্রেন্ড ছিল। কিছুক্ষণ পর ইন্দু ওই পুলিশ স্টেশনে আসে। সে আরিয়াকে সাইডে ডেকে তাকে কিছু কথা জিজ্ঞেস করে। তোমার বাড়ির লোকেরা শুরু থেকেই আমার খুব মিস্টিরিয়াস লাগছিল, এখন আমি সবকিছু বুঝতে পারছি। এই বাড়িতে যা যা ঘটেছে এর পিছনে তোমারই হাত রয়েছে। আমার মনে হয় এই সবকিছুই তুমি ঘটাচ্ছ। এখন বলো, তুমি এসব কেন করছো? আরিয়াকে বলে, আমি এসব কেন করতে যাব? তুমি মিছিমিছি আমার উপর সন্দেহ করছো। ইন্দু তাকে বলে, আমি তাড়াতাড়ি প্রমাণ নিয়ে আসবো। এদিকে পুলিশও এই কেসের ইনকোয়ারি করতে গিয়ে খুব অবাক হয়ে যায়। এই ধরনের কেস তারা আগে কোথাও দেখেনি। খুবই রহস্যজনক একটা পরিবার, কিছুতেই বোঝা যাচ্ছে না এই পরিবারে কি চলছে। এইভাবে আনন্দের পরিবারের লোকেরা যখন পুলিশ স্টেশন থেকে ঘরের দিকে যায় তখনই এদের সামনে একটা গাড়ি এসে থেমে যায়। সবাই গাড়ির ভিতরে থাকা ওই লোকটাকে দেখে অবাক হয়ে যায়। আর এখানেই এই সিজন শেষ হয়ে যায়। তো পরের সিজনেই আমরা এই রহস্যের উদ্ঘাটন করতে পারবো যে আসলে এই ফ্যামিলিতে কি চলছে আর বৈষ্ণবীকে কেই বা হত্যা করেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।